বনানীর RF টাওয়ারে আগুন জ্বলছে। প্রাণে বাঁচতে ভবনের 9 তলা থেকে তার বেয়ে নামার চেষ্টা করেন এক তরুণী। ওই দৃশ্য দেখে তাকে থামতে বলেন এক যুবক। এরপরই জীবনের পরোয়া না করে স্পাইডারম্যানের মতো দ্রুত দেওয়াল বেয়ে উপরে উঠে পড়েন। তরুণীকে একতলা নিচে নামিয়ে নিরাপদে পাশের ভবনে নিয়ে যান। গত 28 মার্চ RF টাওয়ারে অগ্নিকাণ্ডের পর জীবন বাঁচানোর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই ভিডিওটি দেখেছেন, সবাই উদ্ধারকারী যুবকের প্রশংসা করেছেন, জানতে চেয়েছেন তার পরিচয়। সেই যুবকের নাম মোহাম্মদ জসিম, বয়স মাত্র 31, গ্রামের বাড়ি শেরপুর জেলায়, থাকেন গুলশানের করাইল বস্তিতেই। বিয়ে করেছেন, সংসারে স্ত্রী ও 2 ছেলে আছে। জসিম বনানীর হাওয়া ভবন মাঠে পুরনো আসবাবপত্র কেনাবেচার ব্যবসা করেন। পাশাপাশি সেই মাঠের সোয়াট ক্লাবে ফুটবলও খেলেন তিনি। দলের ম্যানেজারও দায়িত্ব পালন করেন। জসিম কি করেছিলেন সেদিন? গত 28 মার্চ দুপুরে RF টাওয়ারে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় প্রতিদিনের মতো নিজের পুরাতন আসবাবপত্র কেনাবেচার স্থানেই বসেছিলেন জসিম। তখন এক রিকশা চালকের মাধ্যমে খবর পান দুপুর 12:40 FR টাওয়ারে আগুন লেগেছে। দ্রুত দৌড়ে RF টাওয়ারের সামনে পৌঁছে যান জসিম। এরপরে কি হয়েছে সে ব্যাপারে NTV অনলাইনের সঙ্গে কথা বলেছেন জসিম বলেন, RF টাওয়ারের সামনে গিয়ে দেখি 8 তলার বাম পাশে আগুন লাগছে। তাপে 8 তলার জানালার থাই গ্লাস ভেঙে নিচে পড়ছে। নিচ থেকে দেখা যাচ্ছে আগুনের দাহ। সেই সময় পর্যন্ত 8 তলা উঁচুতে পানি দেওয়ার মতো ফায়ার সার্ভিসের কোনো ক্রেন আসেনি। আমি ভাবছি দেখি কিছু করা যায় কিনা, মানুষগুলোকে কিভাবে বাঁচানো যায় এই আগুন থেকে। কিন্তু 8 তলা ওঠার মতো কোনো ব্যবস্থা নেই। সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে ছিটিয়ে আছে। টাওয়ারে থাকা মানুষের আর্তনাদ দেখে মন মানছিল না, তাই নিজের কথা চিন্তা না করে ছুটে যাই টাওয়ারের কাছে। দেখি আমার এক বন্ধুর নাম লোকমান বাঁশ লাগিয়ে তারের উপর বসে আছে। তখন আমি চিন্তা করলাম, আগুন যতটুকু জায়গায় ছড়িয়েছে এই অবস্থায় আমি যদি 8 তলায় গিয়ে পানি দিতে পারি তাহলে আগুন নেভানো যায়। তাই লোকমানকে বলি, আমি উপরে যাচ্ছি, আমাকে পাইপ তুলে দিস। পরে ফায়ার সার্ভিসের পানি ভর্তি পাইপটি নিয়ে কষ্ট করে 2 জন টেনে দোতলা পর্যন্ত উঠাতে গিয়ে দেখি পানি সহ আমি নিচে নেমে যাচ্ছি। তখন পাইপটা ছেড়ে দেই। ঠিক সেই সময় উপরে তাকিয়ে দেখি এক আপু 9 তলা থেকে ফোন ও ডিশের তার ধরে নিচে নামছিলেন। তখন আমি চিন্তা করলাম আপু তো পড়ে যাবে। আমি তাকে বললাম, আপনি আর নামবেন না, আমি আসছি। বলতে বলতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার বেয়ে 8 তলা নেমে কাঁপতে থাকেন। আমি তড়িঘড়ি করে দেওয়াল বেয়ে 8 তলা পৌঁছাই। তাকে এসি রাখার একটি লোহার স্ট্যান্ডে দাঁড় করিয়ে ডান দিকের দেয়ালের উপর পা রেখে আমার পায়ের উপর ভর দিয়ে ও তার ধরে পাশের ভবনে গ্রিল ধরতে বলি। তিনি আমার কথা মোতাবেক কাজগুলো করায় পরে আমি সেই ভবনের জানালা ধরে আপুকে টেনে ভিতরে প্রবেশ করতে সক্ষম হই। এরই মধ্যে বন্ধু লোকমানও উপরে উঠে নিচ থেকে ওই আপুকে ধরতে সাহায্য করে। ওই আপুকে হেফাজতের সাথে পৌঁছে দিয়ে আমি বন্ধু লোকমানকে বলি, তুই একটু দাঁড়া, আমি দেখে আসি আর কাউকে এমন বিপদ থেকে বাঁচাতে পারি কিনা। ওই ঘটনার পর ফায়ার সার্ভিসের উচ্চ ক্ষমতার সম্পন্ন ক্রেন নিয়ে এসে উদ্ধার তৎপরতা জোরদার করে। আগুন নেভানো ও উদ্ধার কাজে যোগ দেওয়া ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, সহযোগিতা করে পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এদিকে দুঃসাহসী এ জীবন বাঁচানোর কাজ করলেও গণমাধ্যমের আড়ালে ছিলেন জসিম। তার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরও তিনি নিশ্চুপ ছিলেন। তিনি চাননি আগুনের সময় ফায়ার সার্ভিসের পাইপ ধরে খ্যাতি পাওয়ার শিশুর নাইমের মতো হতে। নাইমকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে কাঁদা ছড়াছড়ি ও বিষাক্ত মন্তব্যে তাকে আতঙ্কিত করে তোলে। এই কারণে অনেক কষ্টেই জসিমের সন্ধান পাওয়া যায়। গতকাল সকালে করাইল বস্তিতে তার বাড়িতে গিয়ে কথা হয় NTV অনলাইনের এই প্রতিবেদকের। সেদিনকার ঘটনার প্রসঙ্গে জসিম বলেন, সবাইকেই বাঁচাতে পারলে তার আনন্দ হতো, কিন্তু অনেক মানুষ মারা যাওয়ায় সেই দিনটি তার কাছে একটি শোকের দিন ছিল। তার কোনো ধরনের সহযোগিতা লাগবে না জানিয়ে জসিম বলেন, টাকা পয়সা লাগবে না ভাই, পৌঁছায়েন না। 1993 সালে শেরপুর থেকে রাজধানীর ঢাকায় কাজের খোঁজে আসেন জসিমের বাবা কুমর আলী। তখন জসিমের বয়স ছিল মাত্র 6 বছর। 1996 সালে টানা 21 দিন হরতাল, দূরপাল্লার কোনো যানবাহন না থাকায় কুমর আলী ট্রাকে করে ঢাকায় ফিরছিলেন। ট্রাকটি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আসা মাত্রই খাদে পড়ে যায়। ট্রাকে থাকা মালামালের চাপে সেখানে কুমর আলী মৃত্যু হয়। তখন 4র্থ শ্রেণীতে পড়ছেন জসিম। বাবাকে হারিয়ে জসিম ও তার ভাই আব্দুল কাদের এবং তাদের মা মাজেদা রোজ 60 টাকা মজুরিতে ইট ভাঙ্গার কাজ শুরু করেন। বয়স কম হওয়ার রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারা বেলা ইট ভাঙতে কষ্ট হতো শিশু জসিমের, কিন্তু শিশু হওয়ার মজুরিও কম ছিল। দিন শেষে মা ও 2 ভাই মিলে সারা দিনে 150 টাকা উপার্জন করে সংসার চালাতেন। বাসায় থাকতো আরেক ছোট ভাই আজিম ও বোন সাথে। কথাগুলো বলছিলেন জসিমের বড় ভাই আব্দুল কাদের। 2009 সালে ব্রাক থেকে কিস্তিতে 1 লাখ
টাকার ঋণ নিয়ে করাইল বস্তিতে থাকার জন্য একটা ঘর তোলে জসিমের পরিবার। শৈশবে ইট ভাঙ্গার কাজ করার পরে কৈশোরে এসে জসিম ইলেকট্রনিক্সের দোকান, গার্মেন্টস ও সোয়েটার তৈরির কারখানা, ওষুধের কারখানা সহ বিভিন্ন স্থানে চাকরি করে। বর্তমানে তার বড় ভাই মোহাম্মদ আব্দুল কাদের সোয়াট মাঠের পাশে একটি চায়ের দোকান পরিচালনা করেন। ছোট ভাই আজিম বনানীতে একটি বিকাশ মোবাইল রিসার্চের দোকান চালান। গত 28 মার্চ বনানীতে RF টাওয়ারে অগ্নিকাণ্ডের দিনে লাখো জনতা যখন দর্শনার্থী হয়ে ছবি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত ছিল, শিশু নাইম ইসলাম তখন আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র 2 হাতে চেপে ধরে নিয়ন্ত্রণ চেষ্টা করে যাচ্ছিল, যেন সবটুকু পানি আগুনের স্থলে গিয়ে পড়ে। নাইমের এই ছবি মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নাইম পরিণত হয় সুপার হিরো আর পাইপ বালকে। ছবি দেখার পর নাইমের মায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। নাইমের জন্য $5000 ঘোষণা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। এরপর শুরু হয়ে যায় নাইমকে নিয়ে বহু নাটক, শুরু হয় পুরস্কার পাওয়া নিয়ে দোটানা। তবে সেই বিষয়টি বিস্তারিত জানিয়ে ওমর ফারুক তার ফেসবুকে অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো। অনাকাঙ্ক্ষিত সব কর্মকাণ্ড দেখে হতভম্ব। আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসী তারা দেশকে খুবই ভালোবাসি, দেশের কল্যাণে কিছু করার চেষ্টা করি। কিছু করতে না পারলে মহান আল্লাহর কাছে দেশের জন্য দোয়া করি। দেশের আকাশে যখন কালো মেঘ দেখি আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। সেই ধারাবাহিকতায় বনানীর মর্মান্তিক কর্মকাণ্ডে আমরা মর্মাহত হই। সেদিন এই ছোট্ট শিশুর আগুন নিয়ন্ত্রণের সহযোগিতার প্রচেষ্টা দেখে আমার হৃদয়ে নাড়া দেয় এবং আমি তাকে পুরস্কৃত করার ঘোষণা দিই। আমি যদি নাইমকে ব্যক্তিগতভাবে চিনতাম তাহলে ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না, নিজেই পাঠিয়ে দিতাম। সুদূর আমেরিকা থেকে পরিচয় পাওয়াটাও কঠিন বলে মিডিয়ার আশ্রয় নেই এবং তাকে খুঁজে যোগাযোগ করি। সেই ক্ষেত্রে মিডিয়া আমাকে সহযোগিতা করেছে। মিডিয়ার মাধ্যমে তার মায়ের সঙ্গে আলাপ করে জানতে পারি সে পুলিশ হতে চায়, কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো নয়। তখন আমি তার পড়ালেখার দায়িত্ব নেই। কিন্তু এই স্বাভাবিক একটা ইস্যু নিয়ে দেশে তুলকালাম কাণ্ড হচ্ছে, এসব সত্যি খুবই দুঃখজনক। একটি বিভ্রান্ত অনেকটা হতাশার জন্ম দেয়। সুতরাং হতাশা দূর করা আমাদের সবারই দায়িত্ব। ব্যস্ততার প্রবাস থেকে নাইম ও তার মায়ের সঙ্গে আলাপকালে বলেছিলাম আমি তার পাশে আছি। আজ আবার বলছি, নাইম পুলিশ হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পাশে থাকব। বিশ্বের 2 কোটি প্রবাসীর ভালোবাসা স্বরূপ নাইমকে পুরস্কারের টাকা দেব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমাদের সবারই উচিত দেশ, সমাজ ও দেশের মানুষকে নিয়ে ভাবা। দেশের বর্তমান সমাজ ব্যবস্থা এতই অস্বাভাবিক যে মানুষের ভালোবাসা, আবেগ ও অনুভূতির কোনো পর্যায়ে পৌঁছানো হয় কেউ জানে না। আধুনিক বিশ্বে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার পরিবর্তে আমরা অপ্রয়োজনে বেশি ব্যবহার করি। আধুনিক এই বিশ্বের যুবকরা প্রযুক্তিতে অনেক এগিয়ে। বিশ্ব যখন এগিয়ে, আমরা তখন পিছিয়ে থাকার মানেই হয় না। আমাদের উচিত প্রযুক্তির মাধ্যমে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় বা উদ্ধার অভিযান সহজ হয় সেসব নিয়ে পর্যালোচনা করা। অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত কিছু নিয়ে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতাই নেই। দেশ ও দেশের উন্নতির জন্য আমাদের প্রযুক্তি ব্যবহার হবে এই প্রত্যাশাই করছি। নাইম যেন পড়ালেখা করে একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসার হয়, দেশের সেবা করতে পারে। আপনারা এই দোয়াই করবেন।